আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি আলোচনা করব সংবিধান নিয়ে। এর আগেও আমি এই সংবিধান নিয়ে কথা বলেছি। ৭২-এর সংবিধান বাতিল করলে কেন মুক্তিযুদ্ধের সাথে কোনো সমস্যা তৈরি হয় না, বা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলুণ্ঠিত করা হয় না, বা মুক্তিযুদ্ধকে বাদ দেওয়া হয় না, সেটার আমি ব্যাখ্যা করব। মূলত গত 2 দিন যাবৎ আমরা রুহুল কবির রিজভী সাহেবের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি। তিনি একটি বক্তব্য দিয়েছেন যে ছাত্ররা এখন দাবি করতেছে এই সংবিধানকে বাতিল করা। তো সংবিধানকে যদি বাতিল করা হয় তাহলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, স্বাধীনতাকে অস্বীকার করা হয়। অথচ এই মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমানের বিশাল একটা অবদান ছিল। এটা স্বাভাবিক, নিঃসন্দেহে এটা স্বাভাবিক। তো আমরা যারাই এই সংবিধান পরিবর্তন করতে চান বা সংবিধান বাতিল করতে চান, কেউই মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন না, বা মুক্তিযুদ্ধ থেকে বর্তমান 24কে বেশি প্রাধান্য দিচ্ছেন সেটাও নয়। বরং আমরা মুক্তিযুদ্ধকে 71কে 71-এর জায়গায় রেখে, বরং আমরা যে বাক স্বাধীনতা হারিয়েছিলাম, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা যে ফ্যাসিস্টের নির্যাতনে দীর্ঘদিন আমরা বন্দী ছিলাম, সেই ফ্যাসিস্টদেরকে আমরা তাড়াইতে পেরেছি। সেই কারণে আমরা 24কে 24-এর মতো করে স্মরণ করব। এটা অবশ্যই 71কে বাতিল করে নয়। আমি আজকে মূলত আলোচনা করব রিজভী সাহেব যে বলেছেন যে 72-এর সংবিধান বাতিল করলে 71 বাতিল হয়ে যাবে। আসলে কি, আমরা যদি একটু সংবিধানের রচনার কালটা দেখি, মূলত 70-এ নির্বাচন হয়। পাকিস্তানের পার্লামেন্ট মেম্বারদের জন্যই মূলত সেই মেম্বার নির্বাচিত হওয়ার জন্যই সেই নির্বাচনটা ছিল। সেই নির্বাচনে আমাদের পূর্ব পাকিস্তান থেকে, বিশেষত আওয়ামী লীগ থেকে ব্যাপক আকারে তারা নির্বাচিত হন এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। কিন্তু তাদেরকে সেই ক্ষমতা না দেওয়ার কারণে এরপরে দেন কষাকষি হয়, বিভিন্ন সংগ্রামের মতো একটা বা বিভিন্ন সমাবেশের মতো একটা অবস্থান হয়। 7ই মার্চের একটা সমাবেশ করে, যেই সমাবেশ থেকে তিনি বেশ কিছু দাবি দাওয়া নিয়ে সরকারকে চাপ প্রয়োগ করেন। তো এরপরে 25 তারিখ পর্যন্ত তিনি ক্ষমতার জন্য আলোচনা করেন। এরপরে তিনি 25-এ রাত্রে যখন বাংলাদেশের উপর আক্রমণ হয়, তাকে গ্রেফতার করে নিয়ে চলে যায়। এরপরে দীর্ঘ 9 মাস আমরা যুদ্ধ করে একটা দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনের পরে যখন বঙ্গবন্ধু বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন, এবং সকল যারা বাঙালি যারা ছিল, বিশেষ করে ইন্ডিয়াতে যারা আশ্রয়ে ছিল, তারা সকলেই ফেরত আসলো। এই ফেরত আসার পরে তারা একটা সরকার গঠন করলো। তখন মানুষের প্রত্যাশা ছিল যে যেহেতু 71 পরবর্তী মানুষের যুদ্ধের কারণে একটা দেশ স্বাধীন হয়েছে, অতএব যুদ্ধ পরবর্তী একটি জাতি, তারা জাতীয় একটা সরকার দেখবে, অথবা এই যুদ্ধ পরবর্তী মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একটি সরকার গঠন করা হবে। কিন্তু আমাদেরকে হতাশ করলো। তখন এই শেখ মুজিব বা তার সাথে যারা ছিলেন, তারা ওনাকে কি পরামর্শ দিয়েছেন, কি বুঝিয়েছেন আমি জানি না। ওনারা কি করলেন, সেই 70-এর নির্বাচিত যারা যারা মূলত পাকিস্তানের জন্য তারা নির্বাচিত হয়েছিলেন, পাকিস্তানের পার্লামেন্ট মেম্বার, মূলত তারা সেই পাকিস্তানের পার্লামেন্ট মেম্বারকে দিয়েই একটি সরকার গঠন করা হলো। যেই সরকারটা বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের সরকার ছিল না। স্বাধীন বাংলাদেশের কোনো নির্বাচন হয়নি, বা যারা মূলত ওই সময় যুদ্ধে অংশগ্রহণ করেছিল বা সক্রিয় ভূমিকা পালন করেছিল বা অগ্র সেনানীর দায়িত্বে ছিল, তাদের কাউকে কিন্তু সেই সরকারে রাখা হয়নি। বরং সেই পাকিস্তানি সংসদ বা পাকিস্তানি যে সংসদ সদস্য, তাদেরকে দিয়েই একটি অ্যাসেম্বলি কল করা হয়, গঠন করা হয়, এবং সেভাবে আমাদের একটা সংসদ চলা শুরু হয়। এরপরে তারা 72-এ একটি সংবিধান রচনা করেন। সেই সংসদের আলোকেই, যেই সংসদটাই আমাদের 71-কে স্বীকার করেনি, 71-এর কাউকে সেই সংসদে অধিবেশনে রাখা হয়নি, বা 71-এর কোনো একজন নায়ককে সেই সংসদে রাখার মতো কোনো দেখায়নি তারা। অথচ সেই সংসদ থেকে পাশ হলো আমাদের একটি জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এমন একটি সংবিধান। সেই সংবিধানটা লেখার যে দায়িত্বে তাদেরকে দেওয়া হয়, তার ভিতরে প্রধান ছিলেন ডক্টর কামাল, যার বিষয়ে স্পষ্ট মানুষের ধারণা তিনি একেবারেই রাজাকার ছিলেন, এবং তিনি যুদ্ধ চলাকালীন পাকিস্তানে ছিলেন। এবং কি, যখন শেখ মুজিব তার এই কামালকে নিয়ে, ডক্টর কামাল হোসেনকে নিয়ে তিনি একটি মঞ্চে উঠলেন, সেই মঞ্চে ওঠার পরে জনগণ ডক্টর কামালের বিরুদ্ধে কথা বলতেছিল এবং মিছিল দিতেছিল যে রাজাকার রাজাকার, তখন শেখ মুজিব সেখানে বললেন
যে না ডক্টর কামাল পাকিস্তানে আমার সাথেই ছিল জেলে, এটা মিথ্যা কথা ছিল। এটা নিঃসন্দেহে বঙ্গবন্ধুর মিথ্যা কথা, শেখ মুজিবের এটা মিথ্যা কথা। কারণ ডক্টর কামাল কখনোই বঙ্গবন্ধুর সাথে জেলখানায় ছিল না। এরপরে যেহেতু এই সংবিধানটা রচনা হয়েছে, প্রথমত আমাদের মুক্তিযুদ্ধের কেউ এই সংবিধান রচনার সাথে সম্পৃক্ত ছিল না, একজন রাজাকার প্রধানের হাতে এই সংবিধানটা রচনা করা হয়েছে। দ্বিতীয়ত এই সংবিধানটা যারাই রচনা করেছেন তারা আমাদের বাংলাদেশের নির্বাচিত কোনো প্রতিনিধি ছিল না। অতএব এই সংবিধান শুরুতেই একেবারে আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে। আরো নষ্ট হয়েছে কিভাবে, আমাদের মুক্তিযুদ্ধকে একেবারেই গলা টিপে হত্যা করেছে এই সংবিধান। যদি আপনারা একটু দেখেন যে আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র কি ছিল, তিনটি মূল মন্ত্র ছিল। এই তিনটি মূল মন্ত্রের উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। প্রথমত ছিল সাম্য, 2 নম্বরে ছিল মানবিক মর্যাদা, 3 নম্বরে সামাজিক ন্যায় বিচার বা ইনসাফ। এই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার বা ইনসাফ, এই তিনটি মূল নীতির উপরে ভিত্তি করে আমরা 71-এর সময় আমরা যুদ্ধ হতে দেখেছি। মানুষ যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধে বিজয়ী হয়েছে। কিন্তু যখন এই 72-এর সংবিধান রচনা করা হলো, তখন সংবিধানের মূল মন্ত্র লেখা হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, যার একটাও মুক্তিযুদ্ধের চেতনার ভিতরে ছিল না। এভাবেই আমাদের মুক্তিযুদ্ধকে গলা টিপে হত্যা করে নতুন একটা কাল্পিট একটা সংবিধান বা একটি ফ্যাসিস্ট সংবিধান, বা যেই সংবিধান ফ্যাসিজম তৈরি করে এমন একটা সংবিধান তৈরি করলো। অতএব যেই সংবিধানটা নিজেই অবৈধ, যেই সংবিধানের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, 71-এর কোনো সম্পর্ক নাই, কোনো একজন মুক্তিযুদ্ধ এই সংবিধানের ছিলেন না, বা মুক্তিযুদ্ধের যে ভূমিকা, সেই ভূমিকার কোনো কিছু এই সংবিধানে প্রকাশ পায়নি, তাহলে সেই সংবিধানটা কিভাবে আমাদের মুক্তিযুদ্ধের সংবিধান হয়? এবং সেই সংবিধান বাতিল করলে কিভাবে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়? বরং আমাদের তো পরবর্তীতে 73-এ যখন নির্বাচন হলো, এই নির্বাচন পরে এসে বরং একটা সংবিধান লেখা দরকার ছিল, যেটা হতো আমাদের বাংলাদেশের নবনির্বাচিত যেই সংসদ তাদের হাতে রচিত একটা সংবিধান। সেটা আমরা দেখিনি। আমরা বাঙালি জাতি যারা, আমাদেরকে বলা হয় আমরাই সার্বভৌমের অধিকারী, সার্বভৌমের মালিক, অথচ আমাদের বাঙালি, আমাদের নাগরিকদের কোনো মতামতের কোনো তোয়াক্কা করা হয়নি, আমাদের কোনো মতামত তখন নেওয়া হয়নি। অতএব কোনোভাবেই এই সংবিধানটা আমাদের জাতির, আমাদের বাংলাদেশির বা আমাদের ইতিহাস ঐতিহ্যের বা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বহন করে না। যেহেতু এই সংবিধান নিজেই একটি ফ্যাসিস্ট বা নিজেই একটি কালপিট, এই কারণে এই সংবিধান রাখার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এই সংবিধান বাতিল করলে কিভাবে জিয়াউর রহমানকে অপমান করা হয় বা কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা হয়, সেটা অবশ্য রুহুল কবির রিজভী তিনি ভালো বলতে পারবেন। সেটা তার আরো ভালোভাবে এগুলি নিয়ে আরো ব্যাখ্যা করা উচিত। আরেকটা বিষয় রুহুল কবির রিজভী বলেছেন, সেই বিষয় বলেই আমি শেষ করে দিব। তিনি বলেছেন যে এই সংবিধান বাতিল করলে 30 লক্ষ শহীদকে নাকি অপমান করা হবে বা অস্বীকার করা হবে। এখানে একটি মূল কথা আমি বলে নেই রুহুল কবির রিজভী সাহেবকে, যে আপনারা আপনাদের মূল যেই বিএনপির যে মূল বক্তব্য বা বিএনপির যে মূল বিশ্বাস, সেই বিশ্বাস থেকে আপনি সরে গেছেন, বিচ্যুত হয়েছে আপনার। আপনি কি জানেন যে বিএনপি কিন্তু এই 30 লক্ষ শহীদ এটা স্বীকার করে না? কারণ এটা 30 লক্ষ, এটা অবাস্তব, অকল্পনীয় একটা মিথ্যাচার। এটা শুধুমাত্র শেখ মুজিবের একটি ভুল নিউজের উপরে ভিত্তি করে আমাদের ভুল ইতিহাস 54 বছর ধরে গেলানো হয়েছে। খোদ বিএনপির চেয়ারপারসন ম্যাডাম বেগম খালেদা জিয়া তিনি নিজেও বিশ্বাস করেন না যে 30 লক্ষ শহীদ হয়েছে। তিনি একবার বলেছিলেন 3 লক্ষ মেবি সম্ভবত। এই কারণে তার বিরুদ্ধে আওয়ামী লীগ যত ধরনের প্রোপাগান্ডা করেছে, চালিয়েছে, আমরা দেখেছি সেগুলো। তো বিএনপি দলীয়ভাবে যেই বিশ্বাসটা করে না, সেই বিশ্বাসটা কিভাবে রুহুল কবির রিজভীর ভিতরে দানা বাঁধলো? তিনি কিভাবে বললেন যে 30 লক্ষ শহীদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে? 30 লক্ষ শহীদই তো আমরা মানি না। হ্যাঁ, শহীদ হয়েছে, 2 থেকে 3 লক্ষ মানুষ শহীদ হয়েছে, বা তার একটু বেশিও হতে পারে। যেটাই হোক, এই শহীদদের অবশ্যই মর্যাদা রয়েছে, তাদের মূল্যায়ন করতে হবে। সেই মূল্যায়নটা আমরা করি, আপনারা কোনো রাজনৈতিক দল করেন না। কেন করেন না? এই 54 বছরে শুধুমাত্র যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তা নয়, বিএনপিও 3 বারের প্রধানমন্ত্রী তারা দাবি করেন। 3 বারে যে তারা ক্ষমতায় ছিল, একটা না তো 2 বার তারা পূর্ণাঙ্গ ক্ষমতায় ছিল। এই 2 টার্মে তারা কি করেছেন? তারা এই পর্যন্ত কেউ, কোনো সরকার পূর্ণাঙ্গভাবে শহীদদের কোনো একটা তালিকা করতে পারেননি, বরং মুক্তিযোদ্ধাদেরই একটা তালিকা করতে পারেননি। মুক্তিযোদ্ধা যদি 2.5 লক্ষ 3 লক্ষ মুক্তিযোদ্ধা হয়, তাহলে 30 লক্ষ কিভাবে শহীদ হয় সেটা আমার বোধগম্য নয়। আর একটা বিষয়, আমরা এই এরশাদের সময় দেখেছি যে 68,000 গ্রাম, তো 68,000 গ্রাম যদি হয়, আপনি 30 লক্ষ যদি শহীদ আপনি দাবি করতে চান, তাহলে 30 লক্ষ ভাগ
68,000, আপনার প্রত্যেক গ্রামে 44 জন মানুষ মরতে হয়, তাহলে আপনি প্রত্যেক গ্রামে যদি 44 জন মানুষ শহীদ হয়ে থাকে, আপনার ইউনিয়নে কয়টা গ্রাম আছে? গড়ে আপনি 44 না, আপনি 30 জন করেই ধরেন, আপনার গ্রামে যেহেতু কোথাও বেশি মরতে পারে, আপনার ইউনিয়নে কয়জন মানুষ শহীদ হয়েছে? আপনি আর একটু বড় পরিসরে হিসাব করেন, আপনার থানায় বা আপনার উপজেলায় কয়জন মানুষ শহীদ হয়েছিল? আপনি একটু হিসাব করলেই বেরিয়ে যাবে যে 30 লক্ষ যে ডাহা মিথ্যাচার ছিল বঙ্গবন্ধুর, শেখ মুজিবের একেবারেই মিথ্যাচার। কারণ উনি যখন বাংলাদেশে প্রথম আসলেন, যেহেতু উনি যুদ্ধ সম্পর্কে কিছুই জানতেন না, উনার কোনো ধারণাই ছিল না, উনি বাংলাদেশে আসার পরে সাংবাদিকদেরকে যখন জিজ্ঞাসা করলেন যে বাংলাদেশে কতজন মানুষ হতাহত হতে পারে, যখন সাংবাদিকরা জিজ্ঞেস করবে, বিদেশি সাংবাদিকরা, আমি কি বলবো, তখন ওনার কানের কাছে গিয়ে বললেন যে 3 লাখের মতো মানুষ মারা গেছে। উনি এই 3 লাখ রে কিভাবে 3 মিলিয়ন বললেন সেটা উনি জানেন আর আল্লাহ জানে। হয়তো ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আমি করছি না, কিন্তু উনি কি ইংলিশে দুর্বলতার কারণে এই 3 লক্ষকে 3 মিলিয়ন বলেছেন না কি বলেছেন এটা উনি ভালো বলতে পারবেন। কিন্তু সর্বোপরি কথাটা ভুল ছিল। এই ভুলটা যেহেতু শেখ মুজিবের মুখ থেকে বের হয়েছে, এটাই তাদের দলিল, এটাই তাদের ইতিহাস, এটাই তাদের চূড়ান্ত বক্তব্য। এর থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই। অতএব এই ভুল বক্তব্য থেকে বেরিয়ে আসতে হবে। সংবিধান বাতিল হোক আর সংশোধন হোক, তাতে কোনো সমস্যা নাই। মূল সমস্যা হচ্ছে এই ফ্যাসিস্ট যেন আর নতুন করে ফিরে না আসে, ফ্যাসিজম যেন আর তৈরি করতে না পারে, এমন একটা সংবিধান আমরা চাই, এমন একটা বক্তব্য আমরা সকল রাজনৈতিক দলের কাছে কামনা করি। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।